কৌরিকে নিয়ে যাওয়ার জন্য ভদ্রমহিলা বেশ চেপেই ধরলেন। 5 সন্তানের জননী বুদ্ধিমতী নারীটা বুঝলেন বিপদ যখন কেটে গিয়ে ছায়া হয়েছে, অযথা নিজের বাড়ির মেয়ে পরের বাড়িতে আর কতদিন। মেয়েটার সবকিছু থাকতেও পরের বাড়িতে আশ্রিতা হিসেবে পড়ে আছে। এটা নিয়ে পাড়াপড়শি যেমন বিভিন্ন কান কথা বলেছে, আরও নানা ইঙ্গিতমূলক বাক্য আচরণ। ওনার নিজেরও বিষয়টা মানতে কষ্ট হলেও কৌরির কথা ভেবে সবার সব কথা নীরবে সয়ে গেছেন। আজ যখন সবকিছু ঠিকঠাক, সেখানে মেয়েটা নিজের পরিবার, নিজের পিতৃভূমি, তার সকল হক থেকে দূরে থাকবে কেন? সেখানে বিশেষ কোনো যুক্তি দেখিয়ে ওনাকে রোধ করার ফাঁকফোকর পেলেন না জাহিদ সাহেব। তবে হ্যাঁ নাও কিছু বললেন না, শুধু বিচক্ষণ মানুষের মতো চুপচাপ শুনলেন। আর কিছু ভাবলেন। কাউকে তিনি কথা দিয়ে রেখেছেন। কথা দিয়ে রেখেছেন কি? ছেলেটাই প্রথম মুখ ফুটে নিঃসংকোচে ওনার কাছে কিছু চেয়েছে, দৃঢ়রূপে পাওয়ার আশা করেছে, বিশ্বাস ভরসা করে কৌরিকে পাওয়ার আবদার জানিয়েছে উনি থাকতে যেন কৌরি নিভান ব্যতীত দ্বিতীয় কারো না হয়। সরাসরি কথাটা না বললেও নিজের চতুর কথা দ্বারা বুঝিয়ে তেমনটা। সেই ছেলেটা ওনার কাছে করা প্রথম আবদার চাওয়া তিনি ফেলে যেতে দেবেন কি করে? এমন পরিস্থিতিতে ভদ্রমহিলার কাছে প্রস্তাব রাখা শোভনীয় দেখায় না। আবার কৌরির পরীক্ষার আগে নিভান এই বিষয়ে কথা তুলতেও নিষেধ করেছে। তার মাকেও আপাতত এই বিষয়ে জানাতে বারণ করেছে। তবে কি করবেন সেই ভাবনায় ডুবে রইলেন। ভদ্রমহিলা আরও কিছুক্ষণ কথা বলে চা নাস্তা সেরে চলে গেলেন। এত সময় নিহারিকা বেগম সবটাই নীরবে শুনেছেন এবং নিজের স্বামীকে চুপ থাকতে দেখেও আশ্চর্য হয়েছেন। তবে তিনিও চুপ ছিলেন। আগে বলতে গিয়েও কেন যেন অধিকার বোধের ঘাটতিতে কিছুই বলতে পারলেন না। ভদ্রমহিলা চলে যেতে নীরবতা ভেঙে তৎক্ষণাৎ বললেন, কৌরিকে কিন্তু আমি যেতে দেব না, বলে দিলাম। বাবা মা নেই যখন মেয়েটাকে আমার কাছে রাখবো। জানি মেয়ে মানুষ একদিন পরের হাতে তুলে দিতে হবে। আমার তো আর অনেকগুলো ছেলে নেই যে নিজের কাছে রাখবো। যদিও নির্বাণ যদি রাজি থাকতো তবে দ্বিতীয়বার ভাবতাম না। ওকে আমার নির্বাণের বউ করে পুতুলের মতো আদর যত্নে রাখতাম। তার যখন হওয়ার নয় তখন আমি নিজ ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে আমার কাছাকাছি রাখবো। মান্যতা মৌনতার মতো এ বাড়ি আসা যাওয়া করবে ও। উনি বাড়িতে নিয়ে যেতে চান, নিয়ে যাবেন, কিন্তু কয়েকদিনের জন্য। ঘুরে ফিরে আবার চলে আসবে। এক নাগাড়ে বলে চলা নারীটাকে বেশ খেয়ালি আর সুগভীর নজরে পর্যবেক্ষণ করলেন। ফের মনে মনে হাসলেন। ছেলের বউকে নাকি অন্য ছেলে দেখে বিয়ে দেবে নিহারিকা। নিভান জানলে মায়ের উপর কি রাগ হবে না? আচ্ছা, নিহারিকা কি ছেলের মনের খবর রাখে না? সহসা তিনি প্রশ্ন করলেন, তোমার কি ইদানিং নিভানের পরিবর্তন নজরে পড়ছে না? মনে হচ্ছে না নিভানের মাঝে পরিবর্তন এসেছে? মানে? কৌরির কথাটা বলতে গিয়েও বললেন না। নিশ্চয়ই নিভান বুঝে শুনে তাকে কৌরির কথা অন্য কাউকে জানাতে নিষেধ করেছে। তবে ছেলের পরিবর্তন নজরে পড়ছে না, আর ছেলের মনের খবর নিহারিকা আন্দাজ করতে পারছে না। এটাতে বেশ আশাহত হলেন। সময়ও বা কই তার? ওনাকে সেবা করতেই তার যায় দিন। ছেলে মেয়েদেরকে দিকে বিশেষ খেয়াল ধ্যান দেবে এই সময়টায় বা পাচ্ছে কোথায়? মনে মনে ব্যথা অনুভব করলেন। নিজের স্ত্রীর কথার উত্তর স্বরূপ বললেন, মানে কিছু না, তবে এক ছেলে বিয়ে করে সংসার করছে, এবার অন্য ছেলের দিকে খেয়াল ধ্যান দাও। তারও তো সংসার গুছিয়ে দেওয়ার দায়ভার আমাদেরই। আর ছেলে কি চাইছে সেটাও বোঝার চেষ্টা করো। বড় হয়েছে, সব কিছু মুখ ফুটে বলতে পারে না, চাইতে পারে না, খেয়াল রেখো। স্বামীর কথাগুলো বিশেষ মনোযোগে শুনলেও এই মুহূর্তে এই কথাগুলোর অর্থ খুঁজে পেলেন না। হচ্ছিল কৌরির কথা, সেখানে নিভান এলো কোত্থেকে? আশ্চর্য। মনে মনে কথাগুলো বলতে গিয়েও তিনি যেন কেমন নিভে গেলেন। নিভানের পরিবর্তন, জাহিদ সাহেবের বলা শব্দটা মনে ঘুরপাক খেতে লাগলো। নিভানের পরিবর্তন নজরে পড়েছে ও ওনার, তবে সেটাতে বিশেষ কোনো খেয়াল ধ্যান দেওয়ার মতো কিছু আছে বলেও তো মনে হলো না ওনার। নিভানের প্রসঙ্গ নিয়ে বিশেষভাবে ভাবতে বসলেন না তিনি। কৌরির দাদি আপার কথাগুলো মাথায় বিশেষ ঘুরপাক খেতেই তিনি সেদিকে খেয়ালি হয়ে ফের জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, সে যাই হোক, আপনি কৌরিকে দাদি আপাকে ভালোভাবে বলে দিয়েন। কৌরিকে কিন্তু আমি ছাড়ছি না। আমি দেখছি কি করা যায়। স্বামীর কথায় শান্ত হলেন নিহারিকা বেগম। উঠতে গিয়ে ফের কিছু একটা ভেবে বললেন, ছেলের বিয়ের কথা ভাবছেন? মেয়ের বিয়ের উপযুক্ত সে কথা ভাবছেন না? এত ভালো ভালো প্রস্তাব আসছে, নাকচ কেন করছেন? বিয়ের উপযুক্ত মেয়ে ঘরে বেশি দিন রাখা ঠিক নয়। এক সময় প্রস্তাব আসলেও বাঁচতে বাঁচতে দেখবেন মেয়ের আর উপযুক্ত
পাত্র মিলছে না। চৌধুরী সাহেবের ছেলে বিহান ছেলেটা খারাপ কিসে ছিল? ওনাদের প্রস্তাবটা কেন নাকচ করলেন? বিয়ের আগে তো দেখতে শুনতে জানাশোনা ছেলে হিসেবে সিয়ামও তো খারাপ ছিল না। তবে বিয়ের পর দিবার কি হলো, সেখানে আর সংসারই করতে চাইছে না। নিজের মেয়ের বেলাও কি তাই চাইছো? শুধু বাইরের চাকচিক্য দেখে মেয়েকে উপযুক্ত মনে করছো? বিয়ের মতো কাজে ভেবেচিন্তে বুঝে শুনে এগোতে হয়। আমার মেয়ের কপাল অন্তত দিবার মতো পর্যায়ে গিয়ে ঠেকুক। আমি বাবা হয়ে তা অন্তত চাই না। নিভান মানা করেছে মানে কিছু একটা ভেবে বুঝে মানা করেছে। আর দ্বিতীয়ত, আমার মেয়ের বাবা ভাইয়ের ঐশ্বর্য কর্ম নেই, তার বিত্তশালী পরিবারের ছেলে নয়। একটা উপযুক্ত ভালো সৎ ছেলের হাতেই তুলে দিতে চাই আমার মেয়েকে। দরকার পড়লে আমি গুছিয়ে দেব মেয়ের সংসার, তবুও আমার মেয়ের ভালো থাকা চাই। বাদ বাকি ভাগ্যে আছে, তাই হবে। নিহারিকা বেগম আর কোনো কথা বাড়ালেন না, কারণ জাহিদ সাহেবের কথা ওনার অযৌক্তিক বলে মনে হয়নি। তবে জাহিদ সাহেব কথা শেষ করে কিছু একটা ভাবতে বসলেন। রান্নাঘরে রাতের খাবারের গোছগাছ করছেন নিহারিকা বেগম। মনে মনে তখন জাহিদ সাহেবের বলা নিভানের বিষয়টা নিয়ে গভীর ভাবনায় ডুবে। মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে ছেলের পরিবর্তন। সেভাবে কই কিছু নজরে পড়েছে। তবে প্রথম যেদিন কৌরিকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার কথা বলল, বিষয়টা ওনার হজম হয়নি, ঠিকঠাক লাগেনি। কেমন যেন নিভানকে অন্যরকম মনে হয়েছিল। তবে ইভান যখন সবার সামনে বলল তার শরীর খারাপ, তাই দাদাভাই কৌরিকে নিয়ে যেতে বাধ্য হয়েছে, ভাবনার বিষয়টা সেখানে ডুবিয়ে দিলেন। তবে আজ জাহিদ সাহেব কিসের পরিবর্তনের কথা বললেন? অপেক্ষিত নজর সদর দরজার দিকে আপনা আপনি পড়তে এই মুহূর্তে যেন ভুলিয়ে দিল মাথায় ঘুরপাক খাওয়া ভাবনাগুলো। রাত হয়ে গেছে, অথচ ছেলে মেয়ে দুটো এখনো ফেরেনি। এত দেরি তো হয় না। তবে দেরি হচ্ছে কেন? সন্ধ্যার পর একবার খোঁজ নিয়েছিলেন, তারপর আর খোঁজ নেওয়া হয়নি। এর মধ্যে কেউ কিছু না বললেও ননদ এসে কটূক্তি করে গেছেন। সামর্থ্য, দুটো ছেলে মেয়ে, এভাবে কেউ ছাড়ে? কখন কি ঘটিয়ে ফেলে, কি ঘটে যায় তার ঠিক আছে? কি যে বাবা মা হয়েছেন আপনারা, আল্লাহ মাবুদ জানে। আরো কত কথা কানে নেননি নিহারিকা বেগম। তবে পাশে থাকা সান্ত্বনা রহমান সেই কথার উত্তরে কিছু বলতে গেলেও ওনাকেও চোখ দিয়ে ইশারা করে আটকিয়ে দিয়ে চুপ থাকতে বললেন। শুধু শুধু তর্ক বাড়বে, মনোমালিন্য হবে, তা না করে যার যা স্বভাব সে তাই করে নিজের মনের খোরাক মিটাক। যদিও ডালিয়ার কথাগুলো অযৌক্তিক নয় আর না ভুল, তবে তার বলার দৃষ্টিভঙ্গি আর যাদের নিয়ে ধারণা করে কথাগুলো বলছে সেটা ভুল। ভুল হয়তো নয়, সামর্থ্য দুটো ছেলে মেয়ে সত্যিই তো, কিন্তু ওনার মায়ের মন এমন দুটো ছেলে মেয়েকে নিয়ে ডালিয়া কটূক্তি করে কথা বলছে, যা ওনার মন কখনো সায় দেয় না। ওরা কিছু খারাপ করতে পারতেই ধারণা সৃষ্টি হয় না মনে। তিনি বিষয়টা অযথা বাড়ুক এটা চান না। ডালিয়ার উত্তরস্বরূপ বললে উনি অনেক কথাই বলতে পারেন, জানা তো আছে ওনার অনেক কিছু। তবে ঝামেলা বাড়ুক আপাতত এটা তিনি চাইছেন না। তাই সুযোগ বুঝে আরও এটাও বলে, যখন নিহারিকা বেগমের টলাতে পারলেন না চলে গেলেন ডালিয়া বেগম। তিনি চলে যেতেই সান্ত্বনা রহমান মুখ খুললেন। আমাকে কিছু বলতে দিলে না কেন? নিজের মেয়ের বেলায় কি কি করেছে, কি মেনে গুনে চলেছে দেখিনি? যখন তখন বিবাহে বহির্ভূত দুটো ছেলে মেয়েকে চলতে ফিরতে দিয়েছে, মানা করেছে কখনো? বরং নিজে নিজের মেয়েকে এগিয়ে দিয়েছে। যত সব এখন এসেছে বাণী শোনাতে। ছেলে মেয়ে দুটো কি ঘুরতে গেছে? অদ্ভুত সব চিন্তা ভাবনা। থাক, বাদ দে। শুনলে আবার অযথা ঝামেলা বাড়বে। আমরা তো জানি ওরা কেমন, তাই না? তোমার এই চুপ থেকে সহ্য করাতেই উনি আশকারা পান, আর এত কিছু বলতে সাহস পান। না হলে বড় ভাইয়ের বউ হিসেবে তোমাকে ওনার সমীহ এবং মেপে কথা বলা উচিত। বাদ দে তো। তোর ভাই কি বলেছিল জানিস? কথার ঘোরাতে প্রসঙ্গ পাল্টে ফেলল। এটা বুঝে দীর্ঘশ্বাস ফেলে সান্ত্বনা রহমান বেজার গলায় শুধালেন। কি? নিভানের পরিবর্তন নজরে পড়েছে কিনা? মানে কি বলতো? ছেলেটার আবার কিসে আর কেনই বা পরিবর্তন হবে? বরাবর যেমনটা দেখি তেমনটাই তো দেখছি। ওনার আবার কি আলাদা নজরে পড়লো কে জানে। দীর্ঘশ্বাস এবার শব্দ করে ছাড়লেন সান্ত্বনা রহমান। এই রোবটের মতো সেবারত নারীটার বিরুদ্ধে কিছু মন বলতে না চাইলেও মুখ অধৈর্য হয়ে বলে ফেলল। তোমার কি ছেলের দিকে নজর দেওয়ার সময় আছে নাকি, যে তার পরিবর্তন তোমার চোখে পড়বে? আশ্চর্য হলেন নিহারিকা বেগম, কেমন অদ্ভুত গলায় প্রশ্ন শুধালেন। তার মানে
তোরও মনে হয় নিভানের মাঝে পরিবর্তন এসেছে? কই, আমার তো নজরে পড়েনি। পড়বে কি করে? ছেলের দিকে ফিরে তাকানোর সময় আছে তোমার? হঠাৎই মন খারাপ হয়ে গেল, বিষণ্ণ গলায় বললেন, সেজন্য তো ওর খেয়াল রাখার জন্য বিয়ে দিয়ে একটা বউ আনতে চাইলাম। রাজি হয়ে ছেলে রাজি হয় ছেলেটা? মায়ের ব্যস্ততা দেখে না। একটা অসুস্থ মানুষের সারাদিন খেয়াল ধ্যান রাখা ও বোঝে না। বোঝে বলেই তো অভিযোগ করে না। যাই হোক, করিকে তোমার কেমন লাগে বলো তো? কেমন লাগে মানে? মান্যতা মৌনতা আর ওর মধ্যে কোনো তফাৎ আমি করি না। আর ও কত ভালো মেয়ে এটাও তো তুইও জানিস। সেখানে ওর দাদি আপা আরো নিয়ে যেতে চাইছেন বলে আমি তোর ভাইকে সাফ সাফ জানিয়ে দিয়ে আসলাম, ওকে কিন্তু যেতে দেব না। সেখানে ওকে আমার কেমন লাগে জানতে চাইছিস? ওর মতো মেয়ে সহজে মেলে না। হাসলেন সান্ত্বনা রহমান। তিনি খুব ভালো করে জানেন এবং চিনেন বড়জাকে, আর কৌরির প্রতি ওনার মায়া ভালোবাসাও খেয়াল করেছেন। তবুও কথাটা জানতে ইচ্ছা হলো বলে প্রশ্ন করলেন। উত্তর পেয়ে মজার ছলে বললেন, তোমার ছেলের বউ বানিয়ে একেবারে রেখে দাও। আমার আর ওর ছেলে থাকলে অবশ্যই কৌরিকে তার বউ করে রেখে দিতাম। আর যদি নির্বাণ রাজি থাকতো তাহলে তো কথাই ছিল না, অবশ্যই নির্বাণের বউ করে রেখে দিতাম। আমার মনে হচ্ছে তোমার ছেলের কৌরিকে মনে ধরেছে। তড়িৎ বড় বড় চোখ করে বিস্ময়ের নজরে সান্ত্বনা রহমানের দিকে তাকালেন নিহারিকা বেগম। সেটা দেখে একগাল হাসলেন, ফের ভ্রু নাচিয়ে বললেন, ওভাবে তাকিয়ে পড়লে কেন? বৌমা হিসেবে কি কৌরিকে তোমার পছন্দ নয়? নির্বাণ, তুই সত্যি বলছিস? কি আশ্চর্য কথা! নিহারিকা বেগমের বলার বিস্ময়কর ভঙ্গিমাতে একটু হাসলেন সান্ত্বনা রহমান, ফের বললেন, আরে আমি সত্যি মিথ্যা এসব জানি না, শুধু নিবানের চোখ করি যেখানে থাকে সেখান থেকে সরে না, এটা খেয়াল করেছি। আরো কিছু বিষয় নজরে পড়েছে, তাতে মনে হয়েছে করির প্রতি ওর ভালো লাগা জন্মেছে। সেই ধারণা থেকেই বলছি। বিস্ময় কাটিয়ে নিহারিকা বেগম উৎফুল্ল গলায় বললেন, তাহলে তো বলতেই হয় আমার ছেলের সুমতি হয়েছে। নিহারিকা বেগমের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে রইলেন সান্ত্বনা রহমান। মানুষটাকে অনেক বছর যাবৎ চেনে জানে মানে, তবু মনের মধ্যে খুঁতখুত করা একটা প্রশ্ন শুধিয়ে ফেলল। তোমার করিতে কোনো প্রবলেম নেই তো বুবু? কি সমস্যা থাকবে? ও যেমন মেয়ে, কোনো সমস্যা থাকার কথা? কথাটা বলেই সান্ত্বনা রহমানের মুখের দিকে তাকিয়ে পড়লেন তিনি। সময় নিয়ে বুঝছিলেন কেন সে এমন কথা শুধিয়েছে। হয়তো শাশুড়িদের ভালো চরিত্র পাল্টে যায় ছেলের বউদের ক্ষেত্রে। ছেলে যেমনই হোক, বউ নির্বাচন করতে পৃথিবীর সেরা নিখুঁত অদ্ভুত রকমের মানুষ হয়ে ওঠেন। যেমনটা নিজের শাশুড়ি মাকে দেখেছেন তিনি। নিজের ছেলেদের জন্য বৌমা নির্বাচনের সব দিক থেকেই পারফেক্ট চেয়েছিলেন। রূপে গুণে প্রাচুর্যের সব দিক থেকে নিখুঁত হয়নি, বিশেষ করে বড় ছেলে সন্তানের ক্ষেত্রে। হয়তো এখন এই বিষয়ে এসে সব ঠিক, কিন্তু একটা দীর্ঘ সময় ওনার অসন্তুষ্টটা নিয়ে সময় কেটে গেছে বহু বছর। হয়তো প্রতিটা মায়ের চাওয়া এমন, তবে ওনার চাওয়া ভিন্ন। দীর্ঘশ্বাস ছাড়লেন, ফের সান্ত্বনা রহমানকে উদ্দেশ্য করে বললেন, যদি নিবান কৌরিকে পছন্দ করে থাকে আর সেই প্রস্তাবে কৌরি যদি রাজি হয়, আমি কখনোই না করব না। আমি দেখব না কৌরির আগে পিছে কি ছিল বা আছে কি না। সে এতিম নাকি আমার ছেলের অর্থ পরিমাণ তার বাবা মায়ের অর্থবিত্ত ঐশ্বর্য আছে কিনা। আমার শুধু আমার নিবানের জন্য একটা সুন্দর মিষ্টি বউ চাই, যে আমার বাচ্চাটার সকল অপূর্ণতার পূর্ণতা হবে, ওর সুখ দুঃখ বুঝবে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, সর্বোপরি ওকে বুঝবে, ওকে ভালোবাসবে, ওকে ভালো রাখবে, ও সুখে শান্তিতে থাকবে। এই কামনায় সবসময় একটা সুন্দর মনের মেয়ে ওর বউ হিসেবে আনতে চেয়েছিলাম বা চাই। কৌরি আমার নিভানের জন্য মোটেই মন্দ হবে না। মেয়েটার বলা চলা সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করি সব সময়। তুই বল, মেয়েটার মধ্যে ত্রুটি পেয়েছিস কখনো? আমি তো পাই না। জানি না ভাগ্যে কি লেখা আছে, তবে আমার কৌরিকে খুব ভালো লাগে, যেমনটা আমার তন্ময়ীকেও ভালো লাগে। জানি না কখনো ওদের মায়ের মতো হতে পারবো কি না, মা হতে পারবো কি না। তবে ছেলে বউদের ক্ষেত্রে বিশেষ শাশুড়ি নামটা পেয়েছি যখন, তখন শুধু শাশুড়ি নয়, শাশুড়ি মা হতে চাই। জানি না ওদের মা হতে পারবো কি না, তবে হতে চাই। তুমি ভালো মেয়ে, ভালো মা, ভালো স্ত্রী, ভালো বৌমা, ভালো যা, ভালো মামি চাচি, ভালো বোন তো বটেই, ভালো ভাবি এবং ভালো শাশুড়ি হবে ইনশাল্লাহ।
আর নিভানের বউ যদি কৌরি হয়, সেও দেখবে রূপে গুণে একদম তোমার মতোই হবে। পারফেক্ট শাশুড়ির পারফেক্ট বৌমা। আমার পারফেক্ট বৌমা লাগবে না, আমার নিভানের মনের মতো হলেই হবে, ওকে ভালো রাখলেই হবে। তবে দোয়া কর, তোরা যা ভাবছিস তাই যেন হয়, কৌরির দিকেই যেন ওর মনটা ঝোঁকে। ওরকম একটা মেয়েকে সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই। তাই হবে, দেখে নিও। আমার নজর মন বলছে নিভান কৌরিকে পছন্দ করে। এবার নিহারিকা বেগম নিজেও বেশ সন্তুষ্ট নিয়ে হাসলেন। সত্যি যদি কৌরি নিভানের বউ হয়, পুতুলের মতো আদর যত্নে রাখবেন উনি মেয়েটাকে। মনে মনে আরো হাজারো সন্তুষ্টির ভাবনায় ডুবে ভাবতে থাকলেন অনেক কিছু। তবে ছেলের মন বুঝতে পারলেন না। এটাতে মনে মনে একটু নিজের প্রতিও ক্ষুণ্ণ হলেন। এতদিন বিয়ে কর বলে পাগল করলেন। বিয়ে করবে না বলে যে ছেলে উল্টো হয়ে আসলো, সেই ছেলের পরিবর্তন নজরে পড়ল না কি করে? সেদিন মনটা একটু খুঁতখুত করছিল। তবে নিভানের কঠিন করে রাখা মুখাভাব আর নির্বিকার স্বভাবের কাছে বিষয়টা টেকেনি। যাই হোক, ছেলে এখন প্রস্তাব রাখলেই হয়। চিন্তিত মুখে নিজের বেডে পা ঝুলিয়ে বসে আছে মান্যতা। চিন্তার বিষয়টা কৌরিকে নিয়ে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো সে। কৌরি তাকাতেই ফিরতে সহসা বলে উঠল, তোর না সেদিন শরীর খারাপ হলো? 15 দিন হয়েছে। 15 দিন যেতে না যেতে আবার পিরিয়ড। সমস্যা কি? আর কবে থেকে? সরি। কৌরি তার দিকে ফিরতে সহসা প্রশ্ন করল সে। এইসব বিষয় নিয়ে কারোর সাথে খোলামেলা কথা বলতে বা আলোচনা করতে কৌরির ভালো লাগে না। কেমন যেন অস্বস্তি অনুভব হয়, যার কারণে পিরিয়ডের এই অনিয়মিত কষ্টদায়ক পীড়া মাসের অধিকাংশ সময় সহ্য করে চলেছে। তবুও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। মূলত বলতে চাইছে না সে। বিষয়টা টের পেয়েছে মান্যতা। কারণ আগে নিজে বাইরে বের হয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনলেও এই মাসের মধ্যে সেভাবে বাইরে বের হওয়া হয়নি, যার কারণে এই মাসের মধ্যে কয়েকবার প্যাড কিনতে বাধ্য হয় মান্যতাকে বলতে হয়েছে। আর বিষয়টা সেভাবেই নজরে পড়েছে তার। এর আগেও জিজ্ঞাসা করেছিল, এড়িয়ে গেছে সে। গৌরী, আমি একটা মেয়ে, আর আমাকে অসুবিধা খুলে বলতে সমস্যা কোথায়? এর আগেও তোর কাছে জিজ্ঞেস করেছি, উত্তর দিসনি। বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না। এ বাড়িতে এসেছিস মাত্র 4 মাসের মতো, অথচ তোর শরীর খারাপ হয়েছে কতবার। 1 বছরের প্যাড ইউজ করে ফেলেছিস তুই। সমস্যা কি আমাকে বল প্লিজ। লজ্জায় আড়ষ্ট হলেও মান্যতার পাশে এসে বসলো কৌরি। কিছুটা আড়ষ্টতা নিয়ে বলল, যে সময়টা থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে সেখান থেকেই অনিয়ম। আগে বছরে প্রায় 2-3 বার শরীর খারাপ হতো, প্রায় 3-4 মাস পর পর 15-20 দিন করে সমস্যা থাকতো। বিষয়টা নিয়ে কখনো কারোর সাথে খোলামেলা কথাও হয়নি, তাই সেভাবে ভালো মন্দ জানা ছিল না আমার। আর অতটাও সমস্যা মনে হয়নি। দেরিতে হচ্ছে হোক, সমস্যা কোথায়, তাই কাউকে নিজের অসুবিধার কথাটাও জানানো হয়নি। তবে বিগত 5-6 মাসের অধিক সময় উল্টো সমস্যা দেখা দিয়েছে। এখন 4-5 মাস পর আর হয় না, এখন অনিয়ম মাফিক হতে থাকে। কেন জানি না। প্লিজ আপু, কাউকে বলো না। কেউ এই বিষয়ে জানলে আমার লজ্জা লাগবে। মান্যতা অবাক হলো। মাসে একবার, তাই কয়েকটা দিন কি যন্ত্রণা, ব্যথা, অস্বস্তিতে ভুগতে হয়। সেখানে এই মেয়ে বলে কি? তবে কৌরি যে ধরনের মেয়ে, বিষয়টা চেপে রাখা অস্বাভাবিক কিছু না। এটাতে লজ্জা পাওয়ার কি আছে গৌরী? নিয়মের বাইরে গেলে যে কোনো বিষয় অসুখ বলে ধরা উচিত। আমার মনে হচ্ছে তোর বিষয়টা নিয়ে চুপচাপ থাকা উচিত নয়। তোর বলতে অস্বস্তি হলে আমি আম্মুকে জানাই, তবে ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন। বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আমি ভীষণ লজ্জা পাবো। দীর্ঘশ্বাস ফেললো মান্যতা। হতাশ গলায় বলল, দাদাভাই জানলে কি হবে বুঝতে পারছিস? এমনিতেই ডক্টর মৌমিতাকে দেখানোর কথা ছিল, দেখাসনি, কিছু বলেনি। এবার যদি কোনোভাবে জেনে যায় বিষয়টা, কিন্তু ভালো হবে না। মুখ ছোট হয়ে গেল কৌরির। এই জন্য তো সেদিন ডক্টরের কাছে যেতে আপত্তি জানিয়েছিল সে, যায়নি। এবার সত্যি যদি জেনে যায়, মানুষটার এমনিতেই চারিদিকে নজর খোলা থাকে, আর তার উপরে তো এক্সট্রা। মনে মনে শঙ্কিত হলো। মান্যতাকে উদ্দেশ্য করে বলল, উনি জানবেন কি করে? এজন্য তো বলছি কাউকে কিছু বলার দরকার নেই। দরকার আছে কিনা সেটা তোর কাল পরীক্ষা হয়ে যাক, তারপর দেখছি। কাল পরীক্ষা দিয়ে তো আর এই বাড়িতে আসা হবে না। মন খারাপ করে কথাটা বলতেই তড়িৎ মান্যতা বলল, তুই দাদাভাইকে এখনো ঠিকঠাক চিনে উঠতে পারিসনি? তোর মনে হয় এ বাড়িতে আর আসা হবে না? দাদাভাই তোর ও বাড়িতে চলে যাওয়া বা থাকা সহজে মেনে নেবে? মানবে না কখনোই।
যাই হোক, দাদাভাই জানে দাদি আপা কাল তোকে একেবারে নিয়ে যেতে চাইছেন? গৌরী মাথা নাড়ালো, ফের মুখে বলল, না। এবার এই বাড়িটা না ভাঙচুর করে ফেলে। মজার ছলে হেসে কথা বলতে গৌরীর ভিতরে ভিতরে আতঙ্কগ্রস্ত হলো। সত্যি তো, তবে বলবে কি করে সে আজ 3 দিন মানুষটার বাড়িতে নেই। ফোনে অতি প্রয়োজন ছাড়া যোগাযোগ হয় না তাদের। 2 দিন আগে পরীক্ষার খবর নেওয়ার পর আর কথা হয়নি। তবে কি গৌরী ফোন দিয়ে জানাবে? জানানো উচিত না? না জানালে যদি আগের রাগের ভাঙচুরের ঘটনাগুলোর মতো পুনরাবৃত্তি কোনো ঘটনা ঘটায়। যাই হোক, পর আমি আসছি একটু। কথাটা বলেই চলে গেলেন মান্যতা। গৌরী দ্বিধায় পড়ে গেল, কি করবে? বলবে নাকি বলবে না? কখনো মানুষটাকে নিজের থেকে ফোন দেওয়া হয়নি, সেই দ্বিধায় আরো সংকুচিত হলো মন। উফ, কি এক জ্বালা! উঠে পড়ার টেবিলে গিয়ে বসলো সে। সময় অতিবাহিত হলো, তবুও পড়ায় মন বসলো না। মনে ঘুরপাক খেতে লাগলো বিষয়টা। ফোন নিয়ে ডায়ালে গিয়ে কাঙ্ক্ষিত নামের নম্বরটা নিয়েও বেশ কিছু সময় ঘাটাঘাটি করলো। তবে 2 পা এগুলেও 3 পা পিছিয়ে যেতে যেতে রাতের খাবারের সময়টা পর্যন্ত গড়িয়ে গেল, তবুও ফোন দেওয়া হলো না। রাতে খাবার খেয়ে সে ফের পড়ার টেবিলে বসতে মান্যতাকে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে মনে প্রশ্ন জাগলো। তবে কোনো এক দ্বিধায় প্রশ্ন করতে পারল না। আশা করেছিল মান্যতা নিজ থেকে কিছু বলবে, কিন্তু মান্যতাকে কিছু না বলে শুয়ে পড়তে দেখে নিজেও পড়ায় মনোযোগ দিল। ফজরের আজানের পর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো গৌরী। সারা রাতে ঘন্টা 2 ঘুমিয়েছে। সেই ঘুম ভেঙেছে ফজরের আজানের পর। নামাজ না থাকে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসেছে। বাইরে প্রকৃতি এখনো অন্ধকারে আচ্ছন্ন। হাতের ফোনটার দিকে তাকালো। সারা রাত যতবার ঘুম ভেঙেছে মনে হয়েছে মানুষটাকে তার যাবার কথা জানানো উচিত। তবে এই উচিত অনুচিতের দ্বিধায় এখন মনে হচ্ছে এখন যদি ফোন না দেওয়া হয় আর জানানোর সুযোগ হবে না। আর তার যাওয়ার পর বিষয়টা জানলে আবারও না কোনো উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে বসে। এবার আর অন্তত সেরকম কিছু চাইছে না গৌরী। নিজের আড়ষ্টতা নিয়ে ফোনের দিকে বেশ কিছু সময় তাকিয়ে ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে। সময় নিয়ে ফোন রিসিভ হলো। ফোন রিসিভ হতেই বুকের যন্ত্রণার মৃদু কম্পন অস্বাভাবিক হলো। তবে কাপা কণ্ঠে সালাম জানতে ভুলল না। ওপাশের মানুষটা সময় নিয়ে সালামের উত্তর দিল। ঘুম জড়ানো ভারী কণ্ঠস্বর তার। শিরশির করে উঠল গৌরীর সর্বাঙ্গ। শিহরণে বুঝে এলো চোখ। ওপাশ থেকে তখন ঘুম জড়ানো মিষ্টি কণ্ঠের ডাক এলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।